নিজেও একসময় বেকার ছিলাম। আপনি এদিকে কথা এই বেকার সমস্যা সমাধান করে আনস্কিল পাঠাইলে রিমিটেন্স আসে কম, স্কিল করে পাঠাইলে রিমিটেন্স আসে প্রায় 150%। আনস্কিলকে স্কিল করার জন্য আমি যখন কাজ শুরু করি তখন 2012 সালে আমি শুরু করে 15-16 সালের থেকে আমরা সরকারের বিটিবি, এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, এইটার মাধ্যমে 56টা ট্রেডের অ্যাপ্রুভাল নিয়ে আমরা প্রথম ঢাকা সেন্টার দিয়ে শুরু করি। এরপরে আমরা কুষ্টিয়ার বেড়ামারা একটা সেন্টার করি, ঈশ্বরদীপ, পাবনার রূপপুরে পারমাণবিক গেইটে আরেকটা সেন্টার করি, এবং সর্বশেষ এখন পর্যন্ত সর্বশেষ হলো এই নরসিংদী। আপনি বলছেন এটা আমতলা বাজার, হ্যাঁ, আমি এটাকে আমতলা বাজার চেঞ্জ করে বসুন্ধরা নামে পরিচিত করার জন্য আমার এই সকল কর্মকাণ্ড আমতলা থেকে আরেকটু যেন ডেভেলপ হয়। এখানকার আশপাশের মুরব্বীরা বলে, আমি গতবার আসছি যে শুনছি যে আপনি এসে আমাদের অঞ্চলটাকে আলোকিত করে দিয়েছেন, এটাকে শহর বানিয়ে দিয়েছেন। আগে আমাদের এটা শহর ছিল না, অন্ধকার ছিল। এই জন্য এই নরসিংদী বেছে নেওয়ার প্রয়োজন হচ্ছে। নরসিংদীতে অনেকগুলি ট্রেনিং সেন্টার আছে, আমার সমসাময়িক ভাইয়েরা বানাইছে, কেউ বড় বানাইছে, কেউ ছোটো বানাইছে, এটা হতেই পারে। কিন্তু এই নরসিংদীতে এই ওয়েল্ডিংয়ের বাজারটা হয়ে গেছে হলো গোড়াশাল ফার্টিলাইজার এবং কি বলে পাওয়ার প্ল্যান্টকে কেন্দ্র করে ওই সময় যে ওয়েল্ডিং বাজার এখানে হচ্ছে, এটা আজকেও চলছে। আমি মনে করি এটা আরও 100-200 বছর চলবে, কারণ সারা বিশ্বে স্টিলের ব্যবহার বেড়ে যাচ্ছে, সিভিলের ব্যবহার কমে যাচ্ছে, স্টিলের রিসেল ভ্যালু আছে। তো যার জন্য আমাদের প্রচেষ্টা হচ্ছে দীর্ঘদিন থেকে আমরা করে আসছি। আমি একটা আনস্কিল লোকের স্কিল করলে সে বেতনটা পাচ্ছে 150%, এবং তার স্কিল লোকদের জন্য বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানির মালিক যারা, ক্লায়েন্ট যারা, এরা কোনো টাকা পয়সাও দাবি করতে পারে না। লেবার হইলে বলে যে কত দিবা, এগুলি একটা সমস্যা। যে কারণে আমি মনে করতেছি যে আমরা রিমিটেন্সেও একটা প্রভাব ফেলতেছি, বেকারত্বের উপর একটা প্রভাব ফেলতেছি। হ্যাঁ, বেকারত্ব তো দুইভাবেই প্রভাব ফেলতেছি। আমার আমি এআরএম গ্রুপের এমডি, আমার এই এআরএম গ্রুপে এখন 250 স্টাফ আছে, তাহলে 250 পরিবার চলছে। আমি মাসে 500-700 করে লোক পাঠাই, এই পর্যন্ত 25-30 হাজার লোক আমার চলে গেছে। 25-30 হাজার পরিবার স্বাচ্ছন্দ্যে বসবাস করতেছে, চলাফেরা করতেছে। একজন গেলে সেই পরিবারে আরো 4 জন আছে, 5 জন সুখী হচ্ছে। আপনার এই প্রতিষ্ঠান থেকে সরাসরি ডেলিগেটের মাধ্যমে যে স্কিল ডেভেলপমেন্ট যে ওয়ার্কারগুলি, এখান থেকে সরাসরি ডেলিগেটের মাধ্যমে এখান থেকে ডেলিগেট আসলে না অন্যত্র কোনো জায়গা থেকে ডেলিগেট করবে? অলরেডি এই সেন্টার আপনি দেখতেছেন এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। এই শেডের চালটা দিয়েই ডেলিগেট আনা শুরু করছি। সৌদি আরামকোর 3বার ইন্টারভিউ করে এই পর্যন্ত ধরেন এই সেন্টার থেকে 200-র উপরে লোক তো সৌদি আরব চলেই গেছে এইখানে ইন্টারভিউ করে। এবং এটা হচ্ছে আমার 4টে সেন্টারের মধ্যে সবচাইতে লেটেস্ট মডার্ন, সবচাইতে বড় সেন্টার, অনেক বেশি ফেসিলিটিস আছে। আমি যেখানে 115টা বুথ আছে। আমার জানা নাই বাংলাদেশে আর কারো কাছে একই সেন্টারে এত বুথ আছে কিনা। আমার একটা প্রশ্ন, এখানে কোন কোন পাশাপাশি বাসার প্রতি কোনো করা আছে কিনা? আমরা কারণ বাসাটা আমরা জাপানি লোক পাঠানোর জন্য এন্টাইটেড। আমাদের RL 1064 3000-এর মধ্যে 91 জন জাপানি লোক পাঠাইতে পারে, 91 জনের মধ্যে আমি একজন। সেই সুবাদে আমাকে জাপানের ভাষা শিখতে হয়। সৌদি আরব পাঠাতে গেলে আমাদের ছেলেমেয়েদেরকে সেভ করার জন্য যখনই বাংলা বলে তখন ইন্ডিয়ানরা নেগলেক্ট করে। এটা আমরা ফিল করতেছি দীর্ঘদিন থেকে, বলেই আমরা তাদেরকে বেসিক হিন্দিটা শিখে পাঠাচ্ছি। বাংলার ভাষা হয়েছে বেসিক হিন্দিটা শিখাইয়া পাঠাচ্ছি। যারা একটু আপগ্রেডেড, ফোরম্যান, সুপারভাইজার, এদেরকে ইংলিশও আমরা শিখাচ্ছি। অর্থাৎ
সকল দিক থেকে, যেমন ধরেন এই শুধু ভাষা শিক্ষা, আপনি ভালো প্রশ্ন করছেন, শুধু ভাষা শিক্ষা না, আমরা তাদেরকে এই যাওয়ার প্রাককালে বা আমাদের এখানে যখন এডমিশন হয় তখন থেকে বলা শুরু করি যে এটা গণতন্ত্রের দেশ, তুমি মিটিং মিছিল হরতাল ধর্মঘট সবই করতে পারো, যাচ্ছ যেখানে সেটা রাজতন্ত্রের দেশ। কোনো সমিতি করা যাবে না, মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করা যাবে না, এই জাতীয় ব্রিফিংও আমরা পাঠাইয়া থাকি। আমার একটু প্রশ্ন, এখানে কয়টা দেশের ট্রেনিং সেন্টার আছে, যে কোন কোন বিষয়ের উপর মূলত এখানে ট্রেনিং দেওয়া হয়? এখানে জি, আমাদের এখানে সারা বিশ্বের মেকানিক্যাল প্রজেক্ট যেখানেই সরকারিভাবে সরকার পারমিশন দেবে লোক পাঠানোর জন্য, সেই দেশের লোকে আমরা এখান থেকে ট্রেনিং করতে পারবো। আর কোন কোন সাবজেক্টের উপর মূলত এখানে বা কোন কোন বিষয়ের উপর? এই সেন্টারে এখন শুধুমাত্র ওয়েল্ডিং সেকশন আছে। আমাদের ঢাকা সেন্টারে আমাদের 56টা ট্রেড আছে, 16টা অর্গানাইজেশনের সাথে আমরা বিজনেস করতেছি। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে সমবায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমবায় বিভাগের লোক সরকার এনে দেয়, টাকাও সরকার দেয়। আমরা ওদেরকে ট্রেনিং করাই, আমরা যে ট্রেনিং করাই, ট্রেনিংয়ের টিচারদের বেতনও সরকার দিচ্ছে। আপনি তো এখানে পুরো এই হাউসটা পরিদর্শন করলেন, কনস্ট্রাকশনের কাজ চলছে বা বিভিন্ন মেশিনারিজগুলো আমি দেখলাম আপনি পরিদর্শন করলেন, তো সেই ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি বা পেয়েছেন কিনা? ত্রুটি যেগুলো একটা কনস্ট্রাকশন সাইডে মিনিমাম ত্রুটি থাকে। আপনি মেশিনারিজের কথা বলছেন, আমার এই 115টা মেশিন রিল্যান্ডে, এগুলি মালয়েশিয়ার থেকে ইম্পোর্ট করা। বাংলাদেশে তো পুঁথিগত বিদ্যা, এখানে মুখস্থ বিদ্যা চলে, যার কারণে এইরকম আপনার হাতে কলমে টেকনোলজি শিক্ষাটা বাংলাদেশে খুব একটা চালু হয় না। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে এই জাতীয় আপনাদের ফ্যাক্টরি থেকে একটা উদাহরণ সৃষ্টি হয়, সরকারের প্রতি শিক্ষা ব্যবস্থার প্রতি আপনার কি দিক নির্দেশনা থাকবে? প্রথমত হচ্ছে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে যে রেগুলার শিক্ষার সাথে উনি কারিগরি শিক্ষাকে যুক্ত করবেন। এই অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হইয়া আমরা মনে করতেছি যে আমাদের এটা কারিগরি শিক্ষার একটা ইউনিভার্সিটি, আমরা স্কুল কলেজ বলব না। কারণ বাংলাদেশের প্রাইভেট সকল ইউনিভার্সিটিতে কিন্তু আপনারা দেখতেছেন এই এনভায়রনমেন্ট নাই। এইখানে আমাদের যে ইনভেস্টমেন্ট আছে, এটা ইউনিভার্সিটিতে এত টাকা ইনভেস্ট করা লাগে না। আমরা দেখলাম যে আপনি সামনে যে এটা সিভিল ছাড়া স্ট্রাকচার করতেছেন, এটা অন্য প্রতিষ্ঠানগুলি সিভিল ইয়ে করছে, এটা আপনি করাতে মানে সিভিলের একশো বেশি হবে কি না, ওই কাজের সুবিধা হবে বা আপনার? প্রথমত হচ্ছে স্টিল হচ্ছে ব্ল্যাক জিনিস, স্টিল এইদিকে 2 ইঞ্চি পর্যন্ত বাঁকবে। আপনি যখন এটা সিভিল কলাম করবেন, এটা বাঁকবে না, এটা ভেঙে যাবে। স্টিলটা এইদিকে 2 ইঞ্চি আপনার লোড নেবে, এইদিকে 2 ইঞ্চি লোড নেবে, এবং একমাত্র স্টিল দিয়েই আপনি যে ভূমিকম্প সহনীয় বিল্ডিং করবেন, সেখানে উপাদান, মেইন উপাদানটা কিন্তু স্টিল রড। ওই রডের কারণে আপনি ভূমিকম্প সহনীয় জিনিসটা পাচ্ছেন। অপরদিক হচ্ছে যে এই স্টিলের রিসেল ভ্যালু আছে, এই স্টিলে দ্রুত কাজ করা যায়। আমার সিভিল কন্ট্রাক্টর বলতেছে যে এখনো 6 মাস হয় নাই, আপনারা এই প্রেশার দিয়ে আমার কোথায় নিচ্ছেন? আমার তো এটা 4 মাসে করা দরকার। কারণ আমার ডেলিগেট আসতেছে, এই যে আমি চেষ্টা করতেছি আপনাদের এই নরসিংদীবাসীকে উপহার দেওয়ার জন্য। আমার 3 জন ডেলিগেট আসতেছে 10 তারিখে, ব্রিটিশ ন্যাশনালিটি। এরা সংযুক্ত আরব আমিরাত থেকে আসতেছে। তারা শুধু একদিন আমাদেরকে সময় দিচ্ছে, আমাদেরকে ভিজিট করবে। চেষ্টা করতেছি আমি নরসিংদীটা ভিজিট করানোর জন্য। আমরা একটা প্রশ্ন হচ্ছে যে কি, আপনার ব্রিটিশ টবাকোতে আমরা দেখতে পাই আর কি, আপনার সেফটি জাতীয় ফ্যাক্টরির ক্ষেত্রে বাংলাদেশে আমি বিশেষভাবে ব্রিটিশ টবাকোতে দেখেছি বাইরের কান্ট্রির মতন যে সেফটি দিয়ে আপনার ফ্যাক্টরি চালানো হয়। আপনি কি ওরকম চিন্তাধারা আছে এখানে পর্যাপ্ত পরিমাণ সেফটি দিয়ে কাজ করতে পারবেন? চিন্তাধারা নয়, এটা অলরেডি বাস্তবায়িত। এইখানে একটা লোক ওয়েল্ডিং সেকশনে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত সে ফুল সেফটি পাচ্ছে না, কারণ এটা সেন্সিটিভ কাজ।
এখানে উইদাউট সেফটিতে কাজ করাতে গেলে লোকটা তেমনিভাবে রিস্কে থাকবে, আমিও তেমনিভাবে রিস্কে থাকবো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে লোনের ব্যবস্থা আছে ওই বিষয়ে কি আপনারা সহযোগিতা করেন যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বাইরে যাওয়ার লোনটা? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমরা তাদেরকে ডকুমেন্টস দিয়া সহযোগিতা করি, তাদেরকে তথ্যপত্র দিয়া সহযোগিতা করি। অমুক তুমি কোন জেলার প্রবাসী কল্যাণ ব্যাংক ময়মনসিংহের অমুক জায়গায় ব্রাঞ্চ আছে এক্সাম্পল। জি, আবার প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সে লোন নিতে গেলে তার এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা লাগে। তো যার লোন লাগবে তাকে আমরা দ্রুত ক্লিয়ারেন্সটা দিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে সে লোনটা পাইয়া যায়। জি। আমার একটা প্রশ্ন, নরসিংদী তো আরও জায়গা আছে, এখানে পলাশে তো আশেপাশে বিভিন্ন জায়গায় এই ফ্যাক্টরি করছে, কিন্তু আপনি এখানে কেন বেছে নিয়েছেন পলাশকে? সদরে নিতে পারতেন, রায়পুরা নিতে পারতেন, মনোদি নিতে পারতেন, মাধবদী নিতে পারতেন, কিন্তু পলাশকে কেন বেছে নিয়েছেন? কারণ পলাশে তো বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণের রাস্তা দিয়ে আশেপাশে সব জায়গায় আছে পলাশে। পলাশ যেহেতু ওয়েল্ডিং ট্রেনিং এর একটা বাজার, আমি বাজারের বাইরে কেন যাব? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যতগুলি এরিয়ার কথা আপনি বলতেছেন অতগুলি এরিয়া তো আমি এখন চিনি, কিন্তু এই জমি নেওয়ার আগে তো আমি চিনি না। এই জমিটা আমি দেখছি এটার এক পাশে পল্লী বিদ্যুৎ, আরেক পাশে একটা ইসলামিক কমপ্লেক্স, মাঝখানে আমি থাকলে আমি ধর্মীয়ভাবেও ভালো থাকবো, প্রশাসনিকভাবেও ভালো থাকবো, আবার সোসাইটিতেও ভালো থাকবো। আমার একটা প্রশ্ন হচ্ছে যে কি বাংলাদেশের আপনার শিক্ষাক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন ছেলে মেট্রিক পাস করলো, ইন্টারমিডিয়েট পাস করলো বা ডিগ্রি পাস করলো, তার কর্মসংস্থান নাই বা এই জাতীয় কাজ হাতে ধরতে তার লজ্জা পায়। এই লজ্জা পাওয়ার কারণে আমরা বাংলাদেশের আপনার যে জনশক্তি আমরা অনেক পিছনে পড়ে আছি, প্রকৌশলের দিক দিয়ে বলেন, টেকনোলজির দিক দিয়ে বলেন। এই যে শিক্ষিত ছেলেরা বাইরে কিন্তু এটা নাই, বাইরে যে আপনার একজন ডিগ্রি পাস, মাস্টার্স পাস বা যে কোনো কাজ তারা পছন্দ করে, হাতে কাজটা বেশি করে। আমাদের দেশে সেটা করে না, না করার কারণে কি পিছনে আমরা দিন দিন করতে যাচ্ছি? তো সর্বপ্রথম আপনার প্রশ্নের জবাবটা যদি আমি এইভাবে দিই যে এই কাজটা শিখতে লজ্জা পাচ্ছে, এই লজ্জাটা না পাওয়ার জন্য সরকার এবং আমরা প্রাইভেট সেক্টরে যারা আছে কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করতেছি। প্রাইভেট সেক্টরে আমাদের তো কন্ট্রিবিউশন করার ক্ষমতা আছে, সেটা করতেছি। সরকার অর্থ দিয়ে সহযোগিতা করতেছে, লোকবল সংগ্রহ করে সহযোগিতা করতেছে। সরকারি পৃষ্ঠপোষকতার কারণেই কিন্তু আমাদের দেশে এখন ট্রেনিং করতে আমার এখানেও আসে। এই ট্রেনিং সেন্টার যদি আমি 5 বছর আগে করতাম, এইখানে লোক আসে। অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এখন যে গ্রুপে আছে, যদি ওনারা আমাদের এই ট্রেনিং সেন্টারগুলোকে, আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে এই ট্রেনিং সেন্টারগুলিকে আপনারা শিল্প ঘোষণা করেন, শিল্পের ফ্যাসিলিটিস দেন, তখন যাইয়া আপনার সম্পূর্ণ 100% বাস্তবায়ন হবে। শুধু পুঁথিগত বিদ্যাতে আপনি কারিগরি শিক্ষা সিলেবাস লাগাই দিলেই শেষ হবে না। আমাদের মতো যারা ঘাম ধরাইয়া রক্ত ধরাইয়া আমরা যে কাজ করতেছি, শিখাচ্ছি, আমাদেরকেও একটু দেখি। তখন যাইয়া যখন সরকার আর আমরা যৌথভাবে কাজ করব, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি হচ্ছে এখনও চেষ্টা করতেছে ওয়ার্ল্ডের সকল দেশে এই সার্টিফিকেট অ্যাকসেপ্টেন্স নেওয়ার জন্য। এই সার্টিফিকেট ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির অ্যাকসেপ্টেন্স পাইয়া গেলে আমি এই সেন্টার থেকে তখন আর লোক পাঠাতে পারবো, তখন আমার লোক পাঠাতে হবে ঢাকা সেন্টার থেকে, অথবা এনএসডি এর অ্যাপ্রুভাল আমাকে এখানে নিতে হবে। এই জন্য সরকার আপ্রাণ চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করতেছি, আমাদের সাথে অনেকেই করতেছে। এখন গ্রামে গঞ্জে পর্যন্ত সরকার প্রজেক্ট দিচ্ছে, সিলাই মেশিনের কাজ শেখাচ্ছে, কম্পিউটারে শেখাচ্ছে, গ্রাফিক ডিজাইন শেখাচ্ছে। আপনি আমার মনে হয় এই প্রথম হয়তো শুনবেন আমাদেরকে এখন এই ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিংয়ে সিসেপ নামে একটা প্রজেক্ট থেকে বাসি আমাদেরকে প্রজেক্ট দিচ্ছে, এখানে 70% ফিমেল দিত। এটাকে এর আগে শুনছেন? না, 70% ফিমেল অ্যাডমিশন করা যেত। আমরা অনেক চ্যালেঞ্জিং জব করি, সেই তুলনায় আমরা তৃপ্তিটা পাই। অনেক বেশি লাভ করার আমাদের কোনো সুযোগ নাই, ইনভেস্টমেন্ট অনুযায়ী ঘরে টাকা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু শান্তি আছে, সান্ত্বনা আছে। আমি যেই আনস্কিল লেবারটা 800 টাকা যাইতো, তারে আমি 1500 টাকা বেতনে পাঠাচ্ছি। আমার একটু চিন্তা চেতনা কষ্টের মধ্য দিয়া তার পরিবারটা দাঁড়ায়। ঠিক আছে, থ্যাংক ইউ।
এই এই, এই, ওনাদের ফুলগুলি দিয়ে দাও